আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে আন্তর্জাতিক রাজনীতি, তত্ত্ব ও বাস্তবতা এই কোর্সটি নিয়ে আলোচনা করব। এই কোর্সটির যেই টপিকটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সেটি হচ্ছে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। একাধিক জাতির মধ্যে যখন কোনো সশস্ত্র সংঘর্ষের অবস্থা তৈরি হয় তখন আমরা তাকে বলি যুদ্ধ। অতি প্রাচীন কাল থেকেই যুদ্ধ মানবজাতির জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রস্তর যুগ থেকে, প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করে বর্তমান অবস্থায় মানুষের তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সবসময় প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে তাকে চলতে হয়েছে। পরবর্তীতে যখন জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে তখন থেকে রাষ্ট্রের সীমানা ও বিভিন্ন রাষ্ট্রকেন্দ্রিক স্বার্থগুলোকে একত্রিত করার জন্য বিভিন্ন জাতির মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। তবে যুদ্ধের নিয়ম, প্রকৃতি এবং তাদের বাস্তবতা বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন হয়ে থাকে। বর্তমান যুগকে আমরা বলি পারমাণবিক শক্তির যুগ, এবং এ যুগের অতীতের সাথে যদি আমরা তুলনা করি তাহলে বর্তমান সময়ের যুদ্ধ যে কোনো অবস্থার যুদ্ধের থেকে আরও বেশি ভয়ঙ্কর রূপের যুদ্ধ। তো সেই যুদ্ধেরই অন্য একটি রূপ, যে রূপটিকে আমরা বলি স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালীন সময়ে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে টপিকটি, যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে ধরা দিয়েছে সেটিকে আমরা বলি স্নায়ুযুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে যুদ্ধ হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্নায়ুযুদ্ধ। তো যখন পরস্পর বৈরী ভাবাপন্ন সম্পন্ন দুটি রাষ্ট্র যখন সরাসরি যুদ্ধে না জড়িয়ে একে অন্যকে তাদের শক্তি এবং সামর্থ্যের মাধ্যমে ছাড়িয়ে যেতে চেষ্টা করে এবং এই ছাড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয় সেটিকে আমরা বলি স্নায়ুযুদ্ধ। তো এখন স্নায়ুযুদ্ধ হচ্ছে যুদ্ধের একটি নতুন এক ধরনের কৌশল হিসাবে আমরা বলতে পারি, এবং যার মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি হয় যে পরিবেশের মাধ্যমে যুদ্ধ না হলেও যে কোনো সময় যুদ্ধ চলতে পারে, বা যুদ্ধরত যে অবস্থান, সে অবস্থানকে আমরা বলে থাকি সাধারণভাবে স্নায়ুযুদ্ধ। তো স্নায়ুযুদ্ধকে অনেকে অসামরিক এবং মতাদর্শগত বিরোধ হিসেবে তাকে আখ্যায়িত করা হচ্ছেন। তো স্নায়ুযুদ্ধের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। স্নায়ুযুদ্ধের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি বা স্নায়ুযুদ্ধের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করতে উভয় রাষ্ট্রই তৎপর হয়ে ওঠে। তারা সামরিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা একে অন্যকে ছাড়িয়ে যেতে চেষ্টা করে। আর এই প্রবণতা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যাহতির পরে, অর্থাৎ যখন জার্মানি ভাগ হয়ে যায়। তো এ নিয়ে বিভিন্ন অন্য যে আন্তর্জাতিক যে জোটগুলো আমরা জানি, যে ন্যাটো, ওয়ারশো প্যাক্ট প্রভৃতিকে কেন্দ্র করে যে স্নায়ুযুদ্ধের সূচনা হয়, এবং এটি অনেকের ধারণা যে 1870 সালের দিকে ইটালি ও জার্মানি যখন একত্রীকরণের মাধ্যমে স্নায়ুযুদ্ধের সূত্রপাত হয়ে থাকে। তবে এ কথা বলতেই হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমস্ত পৃথিবীতে স্নায়ুযুদ্ধ সারা জায়গায়, এবং 1962 সাল পর্যন্ত কিউবা সংকট পর্যন্ত এই স্নায়ুযুদ্ধের যে ব্যাপ্তিকাল সেটির একটি অব্যাহতি ছিল। তো স্নায়ুযুদ্ধের পর্যায়গুলোকে আমরা 4টি পর্যায়ে, সাধারণভাবে স্নায়ুযুদ্ধের পর্যায়গুলোকে আমরা ভাগ করে থাকি। এই 4টি পর্যায়ে যাকে আমরা প্রথম পর্যায় হিসেবে আমরা দেখি, যে 1945 থেকে 1950 সাল পর্যন্ত, যেখানে স্নায়ুযুদ্ধের অনুকূলে পরিবেশ সৃষ্টি হয়েছিল, এবং সেগুলোর মধ্যে ছিল হচ্ছে গিয়ে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক বিপ্লবের যে শিবিরের যে একটি উত্থান, ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, বার্লিন সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সম্পর্কে একটি জোট গঠন করা হয়। 1949 সালে
চীনের বিপ্লব মার্কিন যুক্তরাষ্ট্রের মনে একটি ভীতির কারণ হয়ে ওঠে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে আধিপত্য বজায় রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে কিছুটা ভাটা পড়ে। তো প্রথম পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধের বিভিন্ন নীতি তারা গ্রহণ করেন, তবে তার লক্ষ্য হচ্ছে কি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং বিশ্ব থেকে সাম্যবাদ যেটি, সেই সাম্যবাদের নীতিটাকে বিলোপ সাধন করা। দ্বিতীয় পর্যায়ে 1950 থেকে 1953 সাল পর্যন্ত স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্যায় হিসেবে আমরা চিহ্নিত করি। এ সময় স্নায়ুযুদ্ধ ইউরোপ থেকে, যদিও তার উৎপত্তিস্থল ছিল ইউরোপ থেকে এই সময় এশিয়ায় স্নায়ুযুদ্ধের বিস্তার লাভ করে এবং কেনিয়া যুদ্ধকে কেন্দ্র করে দুইটি পরাশক্তি অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি তীব্র বিরোধ দেখা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র এর কার্যকলাপ ও দক্ষিণ কোরিয়া সরকারের যে সকল নীতি আমরা দেখি এবং যার ফলে 1953 সালে উত্তর এবং দক্ষিণ কোরিয়া নামক যে দুটি উভয় কোরিয়ার মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয় এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক, কূটনীতিক ও সামাজিক আদর্শের পর 1953 সালে অস্ত্র সংবরণ চুক্তির মাধ্যমে একটি চুক্তি সম্পাদিত হয় এবং এই চুক্তির মাধ্যমে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে একটি স্নায়ুযুদ্ধের ফলশ্রুতিতে যুদ্ধের যে একটি অবসান ঘটে। স্নায়ুযুদ্ধের তৃতীয় পর্যায় হিসেবে আমরা জানি 1953 থেকে 1960 সাল পর্যন্ত। তো এই সময়ের তৃতীয় পর্যায়ে সাধারণত ইন্দো, চীন, এশিয়া, ইউরোপ পর্যন্ত তার স্নায়ুযুদ্ধের ব্যাপ্তি প্রসারিত হয়। স্ট্যালিনের মৃত্যুর পরে সোভিয়েত ইউনিয়নের যে নেতৃত্বে একটি নতুন ধারা সূচিত হয় এবং এ সময় পুঁজিবাদী শিবিরে একটি তীব্র বিরোধ সৃষ্টি হয় এবং সোভিয়েত ব্লক সেটি কূটনীতি ও পররাষ্ট্রনীতির উপর তারা বেশি তখন ঝোঁক দেয়। তো এই ঝোঁকের কারণে বিশ্বের সামাজিক এবং কূটনৈতিক ক্ষেত্রে একটি ব্যাপক পরিবর্তন সূচিত হয়। স্নায়ুযুদ্ধের চতুর্থ পর্যায়ে আমরা দেখি 1959 থেকে 1962 সাল পর্যন্ত। 1962 সালের 1 মে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানকে তারা ভূপাতিত করে এবং এ সময় মার্কিন সোভিয়েতের মধ্যে বিরোধ দেখা দেয় এবং এটি ছিল স্নায়ুযুদ্ধের একটি পরিণত রূপ, বা যাকে আমরা বলি চূড়ান্ত পর্যায়ে। এরপরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য বুশ মার্কিন বিরোধের তীব্রতা হ্রাস করে এবং শুরু হয় একটি নতুন আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা। তো দুই পরাশক্তি নিজেকে আধিপত্যকে জাহির করার জন্য যে কোনো আঞ্চলিক বিষয়কে একটি বিশ্বব্যাপী একটি তুমুল আলোড়ন সৃষ্টি করে তোলে এবং কিউবার সংকটের পর থেকে স্নায়ুযুদ্ধের তীব্রতা আমরা কিছুটা আস্তে আস্তে হ্রাস পেতে দেখি এবং উভয় শক্তি পরস্পরের মধ্যে বিরোধ মীমাংসার মাধ্যমে তারা তাদের যে অভ্যন্তরীণ ক্ষেত্রে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে তারা নিজেদেরকে আসলে সরিয়ে ফেলতে আস্তে আস্তে আগ্রহী হয় এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই যুদ্ধকে তারা অব্যাহতি প্রদান করে এবং স্নায়ুযুদ্ধর যে একটি পরিস্থিতি, সেই পরিস্থিতিটা যেটির সূচনা হয়েছিল তা দূরীভূত করতে তারা সম্মত হয়। তো এই স্নায়ুযুদ্ধের যে এই 4টি পর্যায়ের মাধ্যমে বিশ্বব্যাপী এই স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছিল। তো আন্তর্জাতিক রাজনীতিতে স্নায়ুযুদ্ধ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ একটি ধারণা। তো আসলে এই স্নায়ুযুদ্ধের যে 4টি পর্যায়ে হয়েছিল, স্নায়ুযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব এবং পশ্চিম ব্লকের মধ্যে এই স্নায়ুযুদ্ধের সূচনার আসলে মূল কারণগুলো কী ছিল? সাধারণত বিশ্বব্যাপী সেই সময় তখন বহুমেরুকরণ রাজনীতিতে বিশ্বাসী ছিল এবং সেই বহুমেরুকরণ রাজনীতি থেকে বিশ্বব্যাপী একটি দ্বিমেরুকরণ রাজনৈতিক ব্লকের সূচনা হয়েছিল। রাশিয়া এবং আমেরিকার মধ্যে ক্ষমতার কেন্দ্রীভূত হয় এবং ক্ষমতার লড়াইয়ের ফলে দুটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় এবং রাশিয়া এবং আমেরিকা উভয়ই তাদের নিজ নিজ ব্লকে ক্ষমতা এবং প্রতিপত্তিটাকে বৃদ্ধি করার জন্য যারা উঠে পড়ে লাগে এবং যার জন্য নাকি স্নায়ুযুদ্ধের সূচনাটা আমরা হয়েছিল।
তো এই যুদ্ধটা হওয়ার পিছনে উভয় রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রকমের আদর্শগত ও মনস্তাত্ত্বিকগত কিছু কারণ আমরা দেখি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ রাশিয়ার সাম্যবাদকে তারা আপত্তিকর এবং একটি বিপজ্জনক একটি শাসন ব্যবস্থা হিসেবে মনে করত। তো এখানে পার্লামেন্টারি গণতন্ত্রের বা জনগণের স্বাধীনতার আসলে কোনো স্থান ছিল না সাম্যবাদী। তো অন্যদিকে রাশিয়া আমেরিকা তাদের যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বিশ্বাসী ছিল, তো সেটি জনগণের বিরুদ্ধে তারা একটি আক্রমণ হিসেবে রাশিয়া মনে করতে থাকে। তো এছাড়াও যে বিশ্বের প্রভুত্ব নিয়ে উভয় রাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব দেখা যায়, তো তার ফলশ্রুতিতে আমরা দেখি যে স্নায়ুযুদ্ধের সূচনা হয় এবং ইরাক ইরান যুদ্ধের পশ্চাৎ এর এর একটি কারণ হিসাবে আমরা দেখি। এই যুদ্ধের হওয়ার পিছনে আরও বিভিন্ন যে কারণগুলো আমরা দেখি, সেটি হচ্ছে মরণাস্ত্রের ব্যবহার, আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটানো। 1945 থেকে 1950 সাল পর্যন্ত আণবিক অস্ত্রের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি একক প্রাধান্য ছিল এবং 1945 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম আণবিক যে বিস্ফোরণ ঘটিয়ে থাকে, তো সে প্রাধান্যকে তারা সে সময় ক্ষুণ্ণ করা হয় এবং 1952 সালে পরস্পর দুটি রাষ্ট্র পর্যায়ক্রমে তারা হাইড্রোজেন বোমার মাধ্যমে সাফল্য অর্জন করার চেষ্টা করে। এছাড়া তারা বিভিন্ন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে মানুষের আচার আচরণ উভয়কে যথেষ্ট প্রভাবিত করে। একটি দেশে টেকনোলজির পরিবর্তনের সাথে সাথে ক্ষমতারও একটি পরিবর্তন ঘটে, ফলে তারা ঘোষিত যুদ্ধ না করে উভয়ের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং যার ফলশ্রুতিতে স্নায়ুযুদ্ধের সূচনা হয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা, এটি ছিল স্নায়ুযুদ্ধের আরেকটি অন্যতম কারণ, যে সোভিয়েত সাম্যবাদের প্রভাবে ধ্বংস হয়ে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি দমন নীতি বাস্তবায়ন করার জন্য সেই সময় ট্রুম্যান নীতি গঠন করা হয় 1947 সালে। তো এতে বলা হয় যে গণতন্ত্র যেখানে হুমকির সম্মুখীন হবে সেখানেই তারা তাদের সাহায্য করবে। তো তিনি গ্রিস যুদ্ধের সময় তৎকালীন পরিস্থিতি বিবেচনা করে দুটি দেশের মধ্যে অর্থনৈতিক সাহায্য দানের জন্য তখন সুপারিশ প্রদান করা হয়। তো এটি ছিল একটি অগ্রাসনকামী একটি পদক্ষেপ এবং মার্কিনীদের দৃঢ়তার যে একটি প্রতিফলন হিসেবে আমরা তাকে দেখতে পারি। এছাড়া পশ্চিম ইউরোপের যে সকল যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোকে দেখি, তাদের সম্প্রসারণ নীতি আমাদেরকে সে সময় রাশিয়ার যে প্রভাবটা, সেই প্রভাবটা ইউরোপীয় অঞ্চলে আর্থিকভাবে পুনর্গঠনের জন্য মার্শাল পরিকল্পনা ঘোষণা করা হয়। তো এর ফলে দেখা যায় যে জেনারেল মার্শাল 1947 সালে মার্শাল পরিকল্পনা ঘোষণা করে। ইতিহাসে এরূপ যদি আমরা যদি এই দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং মার্কিন জনগণের উচিত এই দায়িত্ব যথাযথভাবে পালন করা, কারণ এই প্রথম ইতিহাসে কোনো মার্কিন জনগণের উপরে তো সেই সময় তখন দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া আমরা দেখি যে ন্যাটো গঠন করা হয় 1948 সালে, যখন চেকোস্লোভাকিয়া অভ্যুত্থানের সময় মুদ্রা সংস্কারকে কেন্দ্র করে বার্লিন অবরোধ সংক্রান্ত কার্যকলাপ তখন গঠিত হয়। তখন ইউরোপের নিরাপত্তা বিকাশের চুক্তি সম্পাদন করার জন্য প্রচারিত হয় এবং 1949 সালে দুই দেশের প্রতিনিধিগণ ন্যাটোর গঠন করেন এবং ন্যাটো এর বর্তমান সদস্য সংখ্যা তখন 17। এছাড়া ওয়ারশো প্যাক্ট, এরপর আমরা দেখি যে তৃতীয় বিশ্বের মধ্যে একটি শূন্যতার সৃষ্টি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতে তৃতীয় বিশ্বের সমূহ কিছু দেশ স্বাধীনতা লাভ করে এবং এই নব্য স্বাধীনতা প্রাপ্ত যে সকল রাষ্ট্রগুলো আছে তারা ব্রিটেন ও ফ্রান্সের দলে চলে যাওয়া একটি শূন্যতার সৃষ্টি হয় এবং এই শূন্যতাকে পূরণ করার জন্য সেই সময় তখন আমেরিকা ও রাশিয়া তাদের অভ্যন্তরীণ মধ্যে দ্বন্দ্ব তৈরি করে এবং এই দ্বন্দ্বর ফলশ্রুতিতে আমাদের স্নায়ুযুদ্ধ হয়ে থাকে। তো আন্তর্জাতিক ক্ষেত্রে স্নায়ুযুদ্ধ মূলত ধ্বংসের রূপ হিসেবে সমস্ত পৃথিবীতে আবির্ভূত হয় এবং এর ভয়াবহ রূপ থেকে পৃথিবীকে আসলে শৃঙ্খলা মুক্ত করার জন্য বিভিন্ন রকম ঘটনার আমরা দেখে আবির্ভাব ঘটে এবং যার ফলশ্রুতিতে বিংশ শতকের 90 দশকের দিকে স্নায়ুযুদ্ধ একটি হিংসাত্মক রূপে লাভ করে।
এবং সেই সময়ে যে যে দুটি পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সরকারিভাবে স্নায়ুযুদ্ধ অবসানের কথা ঘোষণা করেন। তো স্নায়ুযুদ্ধ অবসানের পিছনের যে সকল কারণগুলো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে উভয় যে পরাশক্তি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন তাদের অস্ত্র প্রতিযোগিতা বিশ্ব থেকে তাদের আধিপত্য প্রতিষ্ঠায় যে একটি অবতীর্ণ হয়েছিল, তারা মানসিকভাবে উপলব্ধি করতে পারে যে এই প্রতিযোগিতা আসলে বিশ্বব্যাপী শান্তি বিনষ্ট হচ্ছে এবং এর যে একটি ইতিবাচক যে একটি মানসিকতা, যে দুটি বিরোধী শক্তিকে আসলে প্রকৃত সত্যের যে পথটা, সেই পথটা খুঁজে বের করতে হবে এবং শক্তি ক্রমান্বয়ে অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধির ফলে উভয়ের জন্য একটি অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছিল এবং পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার পথ তারা বেছে নেয়। জোট নিরপেক্ষ আন্দোলন আমরা দেখি যে স্নায়ুযুদ্ধের অবসানের আরেকটি কারণ যে 123টি রাষ্ট্র এই আন্দোলনের সদস্য হিসেবে তারা যুক্ত হয় এবং এর মধ্যে দুটি রাষ্ট্রকে আমরা পরস্পর বিরোধী হিংসাত্মক ভাব পোষণ করে এবং প্রকাশ্যে তারা একে অপরকে হুমকি প্রদর্শন করে, যাতে করে উভয়ের যে শক্তি আমরা দেখি যে শক্তি আণবিক বোমাসহ যুদ্ধক্ষেত্রে তারা সজ্জিত হয়। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধের অবসানের আরেকটি কারণ হিসেবে আমরা দেখি যে দাতাদের নীতি, যে 60-এর দশকের শেষ হওয়ার পর থেকে 70-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয় এবং এর পরিস্থিতির ফলশ্রুতিতে আমরা দেখি যে উভয়ের মধ্যে একটি সমঝোতার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধের আসলে অবসান হয়। সোভিয়েত ইউনিয়নের পরাজয় স্নায়ুযুদ্ধের অবসানে আরেকটি উল্লেখযোগ্য কারণ, যে পরবর্তীতে 15টি প্রজাতন্ত্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয় এবং 1991 সালে বাল্টিক প্রজাতন্ত্র তারা নিজেদের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের যে পূর্বের যে শক্তি সেটা অনেকাংশে ভেঙে যায় এবং পূর্বেকার শক্তি হারিয়ে ফেলার কারণে সোভিয়েত ইউনিয়ন নিজেকে তাদের স্নায়ুযুদ্ধ থেকে তারা সরিয়ে নেয়। এছাড়া আমেরিকা তাদের যে কূটনৈতিকগত দিক থেকে তারা বিভিন্ন ক্ষেত্রে কিছু পরিবর্তন আনে, যেমন উভয়ের মধ্যে তারা শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে তারা অর্থনৈতিক ক্ষেত্রটাকে আরও বেশি জোরদার করে এবং সকলের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য উভয়ই রাষ্ট্র পরবর্তীতে তারা স্নায়ুযুদ্ধ অবসানের ক্ষেত্রে তারা মতামত পোষণ করে। এছাড়া আমরা দেখি যে দুই জার্মানি যখন একত্রীকরণ হয় তখন এই একত্রীকরণের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি কিছুটা বৃদ্ধি পায় এবং 1990 সালে এই একত্রীকরণ জার্মানি দুটি বিরোধী শক্তির যে শক্তি প্রদর্শনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে তারা অবসানের একটি প্রয়াস চালায়। এছাড়া বিভিন্ন সমাজতান্ত্রিক ব্যবস্থা আর পরিবর্তন, আমেরিকার কূটনীতিগত নীতির পরিবর্তন, এই সকল নীতির পরিবর্তনের কারণে আমরা দেখি স্নায়ুযুদ্ধের অবসান ঘটে এবং বিশ্বব্যাপী একটি নতুন আন্তর্জাতিক বিন্যাসের সূচনা হয়। তো সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব এবং সামরিক প্রাধান্য আপাতত দৃষ্টিতে আমরা যেটি দেখি প্রতীয়মান হয় যে ইউরোপ এবং পূর্ব এশিয়ার অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে তাদের একটি বিশাল ক্ষেত্র তৈরি করতে সমর্থ হয়েছিল। তবে এ কথা আমরা অবশ্যই স্বীকার করতে হবে যে সোভিয়েত ইউনিয়নের সাম্প্রতিক বিপর্যয় সাময়িকভাবে হলেও স্নায়ুযুদ্ধের অবসান সে সময় তখন ঘটেছিল এবং বিশ্বব্যাপী একটি নতুন আন্তর্জাতিক মেরুকরণ আমরা তখন লক্ষ্য করি। তো বিংশ শতাব্দীর দ্বার প্রান্তে এসে বিশ্ব একটি নতুন শতাব্দীতে দিকে অগ্রসর হয় এবং তার ঠিক সেই সময় 1990 থেকে
1990 সালের দিকে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন সরাসরিভাবে তারা সরকারিভাবে স্নায়ুযুদ্ধ অবসানের কথা ঘোষণা করেন এবং স্নায়ুযুদ্ধ অবসানের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন ক্ষেত্র বা একটি নতুন মেরুকরণের আমরা সূচনা দেখি। রাজনৈতিক ক্ষেত্রে স্নায়ুযুদ্ধের অবসানের পরে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে যে ব্যাপক যে পরিবর্তনগুলো আমরা দেখি, যেমন সমাজতান্ত্রিক এই বিশ্ব ব্যবস্থার আমরা বিলুপ্তি সাধন করতে দেখি। যদিও সে সময় চীন এবং কিউবা সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান ছিল, কিন্তু তারা এই ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নেওয়ার ফলে অনেকটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সে সময় সমর্থ হয়েছিল। এছাড়া আমরা দেখি যে বহুমেরুকরণের ভিত্তিতে সে সময় তখন বিশ্ব ব্যবস্থাকে ভাগ করা হয়েছিল, কিন্তু স্নায়ুযুদ্ধ বিশ্বের ভূরাজনীতির ক্ষেত্রে বিশ্ব ব্যবস্থায় কিছু সম্ভাব্য মেরু তারা চিহ্নিত করতে সমর্থ হয়েছিল, যেমন পশ্চিম গোলার্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন প্রভাবিত মধ্যপ্রাচ্য, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি একক নেতৃত্ব ছিল। ইউরোপীয় সম্প্রদায় এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ, সেখানে ইহুদি, খ্রিস্টান এবং রোমান জার্মান ব্যবস্থার পরিচিত ছিল। তুরস্ক তাদের বিভিন্ন চাপ থাকা সত্ত্বেও তারা তাদের নিজস্বতার প্রেক্ষিতে তারা মুসলিম পরিচয়ের ধারক। ভারতও বিভিন্ন চাপ এবং নিজস্বতার পরিপক্ষে সেই সময় তখন হিন্দু ও পরিচয়ের ধারক। চীন তাদের বিভিন্ন বৈশিষ্ট্যতা থাকার পরও সেই সময় দায়বাদী এবং বুদ্ধ কনফুসিয়াস নীতি তারা ধারক, এবং জাপান বুদ্ধ কনফুসিয়ার পটভূমির ভিত্তিতে গঠিত হলেও তারা বর্তমানে নব্য দায়বাদীর ধারক। তো এভাবে সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া সে সময় পূর্ব ইউরোপের অঞ্চল হিসেবে পরিচিত লাভ করলেও তারা স্লাভিক হিসেবে পরিচিত হয়। তো এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোলার্ধে এক মেরু কেন্দ্রকেন্দ্রিক একটি বিশ্ব ব্যবস্থার তৈরি হয়। এছাড়া বিশ্ব স্নায়ুযুদ্ধের পরবর্তী সময় গণতন্ত্রের সুবাতাস যখন বইতে থাকে, তখন বিভিন্ন দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার একটি প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়। এছাড়া স্নায়ুযুদ্ধের পরবর্তী সময় আমরা আন্তর্জাতিকতার একটি বিকাশ লাভ করতে দেখি, যেমন আমরা ইউরোপীয় ইউনিয়ন, এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক জোট গঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে একটি সম্পর্কে যে একটি সেতুবন্ধন, সেটি আসলে আরও বেশি দৃঢ় হয়। তো এছাড়াও আমরা বিভিন্ন গোপন সংস্থার উদ্ভব দেখি, যেমন গোপন সংস্থাগুলো সেই সময় তখন অন্য রাষ্ট্রের সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ব্যবস্থা তথ্যাদি গ্রহণ করেই তারা ক্ষান্ত ছিল না, বরং তৃতীয় বিশ্বের দেশগুলোতে যদি কোনো রাজনৈতিক অস্থিতিশীলতার সাথে নিবিড়ভাবে জড়িয়ে তারা সামরিক অভ্যুত্থান বা গণতান্ত্রিক উপায়ে বিতর্কিত সরকারের পতন ঘটাতেও তারা সাহায্য করে, যেমন CIA, র, KGB ইত্যাদি যে সকল আন্তর্জাতিক গোয়েন্দা সংগঠন, সেগুলো আমরা দেখি। এছাড়া পুঁজিবাদী এই ব্যবস্থার একটি একচেটিয়া বিকাশ ঘটে। স্নায়ুযুদ্ধের অবসানের ফলে পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ ঘটে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোর যে আর্থসামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, সেটি পুঁজিবাদের উপরে ভিত্তি করে গড়ে ওঠে। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিকভাবে আমরা বিভিন্ন অর্থনৈতিক জোট দেখি, যেমন নাফটা, আফটা, ইউরোপীয় ইউনিয়ন, এগুলোর গঠন, মুক্তবাজার অর্থনীতির প্রচলন করা হয়। গ্যাট থেকে হুও, সাফটা, নাফটা ইত্যাদি আন্তর্জাতিক সংগঠনের আবির্ভাব ঘটে এবং আঞ্চলিক অর্থনৈতিক ক্ষেত্রে একটি শক্তির উদ্ভব হয়। স্নায়ুযুদ্ধ বিশ্বের বহু দেশে অর্থনৈতিক ক্ষেত্রে যে গতিশীলতা, সেটি আসলে বৃদ্ধি করতে সমর্থ হয়েছে এবং পশ্চিম ইউরোপের জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইটালি এই সকল রাষ্ট্র এই জাতির এই আন্দোলনের একটি অংশীদার ছিল, এবং বর্তমানে যে জার্মানি আছে, সেই জার্মানির GDPর পরিমাণ ছিল ফ্রান্স ও ব্রিটেনের প্রায় সমান। তো এভাবে অর্থনৈতিক ক্ষেত্রেও বিভিন্ন
রাষ্ট্রগুলো যখন অর্থনৈতিক ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী এবং এবং বলীয়ান হয়, সেটি হচ্ছে স্নায়ুযুদ্ধের অবসানের কারণে। এছাড়া জাতিসংঘের যে একটি ভূমিকা আমরা দেখি, যে স্নায়ুযুদ্ধের ফলে জাতিসংঘ তার যে চিরাচরিত যে ভূমিকা তার বাইরেও অনেক কাজ করে। যেমন বিভিন্ন রাষ্ট্রের এর মধ্যে সংঘর্ষ ও ও ও লাঘব করার ক্ষেত্রে জাতিসংঘ একটি বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক অস্থিতিশীলতা বা বা কোনো রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব তৈরি করার কাজেও জাতিসংঘ তার চিরাচরিত নীতি থেকে আস্তে আস্তে সরে আসে। এছাড়া আমরা দেখি যে বিভিন্ন ব্যাপী সেই সময় তখন মৌলবাদী শক্তির উত্থাপন হয়, যেমন ভারতের বিজেপি, বাংলাদেশের জামাতে ইসলামী, আফগানিস্তানের তালেবান, আল কায়দা ইত্যাদি যে আন্তর্জাতিক মৌলবাদী শক্তির উত্থান ঘটে, সেটি স্নায়ুযুদ্ধের অবসানের ফলে। এছাড়া আমরা আরেকটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক ক্ষেত্রে যে একটি পরিবর্তন সাধিত হয়, সেটি হচ্ছে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া। তো স্নায়ুযুদ্ধকালে ভবিষ্যৎ যুদ্ধে বিভীষিকা থেকে রক্ষা পাওয়ার জন্য, অর্থাৎ বিশ্বব্যাপী যে শক্তির ভারসাম্যটা সেটি বজায় রাখার জন্য, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য নিরস্ত্রীকরণের পক্ষে আন্তর্জাতিক ভাবে যে শক্তিশালী রাষ্ট্রগুলো, সেগুলো আসলে ঐকমত্য পোষণ করে। তো স্নায়ুযুদ্ধ বিশ্বের রাজনীতি ও অর্থনীতির যে একটি গতিধারা, সেটি অনেকটাই আসলে বদলে গেছে এবং বর্তমানে বিশ্বের অনেক দেশেই অর্থনৈতিক দিক থেকে সাফল্য অর্জন করতে সমর্থ হয়েছে। ফলে রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে যে দ্বিমেরুকরণ যে একটি ব্যবস্থা তা স্নায়ুযুদ্ধের কারণে শুরু হয়েছিল, সেটি পরবর্তীতে বহুমেরুকরণ ব্যবস্থায় পরিণত হয়। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে তাদের নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও সব ক্ষেত্রে তারা কিন্তু করতে পারে না, কারণ জাপান, জার্মানি, চীন ইত্যাদি দেশ তাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সমতুল্য। এবং স্নায়ুযুদ্ধ উত্তর বিশ্বে এই ব্যাপক পরিবর্তন সূচিত হয় এবং বিশ্বব্যাপী একটি দ্বিমেরুকরণ ব্যবস্থা থেকে শক্তির যে ভারসাম্যের যে কেন্দ্রগুলো, সেইগুলো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যায় এবং 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 বিশ্বব্যাপী একটি নতুন আন্তর্জাতিক শক্তির বিন্যাস তৈরি হয়। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থেকো।